নেতাকর্মীরা আছে দেশের মধ্যে, তারা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। ছাত্রলীগ, যুবলীগ ওরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগের মাধ্যমে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। ওরা আবার নামতে যাচ্ছে এখানে, এটা আমাদের সাথে আমরা আতঙ্কগ্রস্ত। হাসিনা পালিয়ে গেছেন 5ই আগস্ট। পালানোর প্রায় 1 বছরের মাথায় তাণ্ডব চালাতে চায় হাসিনার নেতাকর্মীরা। আওয়ামী লীগের এমন জঙ্গলি মানসিকতার বিষয়ে বেশ কিছু মিডিয়া ইতিমধ্যে সংবাদ প্রচার করেছে। মে-জুন মাস নাগাদ ঢাকা দখলে নিতে চায় দলটি। এরই প্রস্তুতি হিসেবে বিদেশে পালাতকদের মধ্য থেকে 1000 নেতাকর্মী ঢাকায় ঢুকবে। তারাই মূলত ঢাকা দখলের প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে। দর্শক, আওয়ামী লীগ নাকি প্ল্যান করছে দেশের মাঝেই একজন নেতা, একজন মুখপাত্র খুঁজে বের করার, যার দায়িত্ব থাকবে দলকে গুছিয়ে নেয়ার। বিদেশে থাকা বিভিন্ন নেতা এবং দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এমন তথ্য দিয়েছে আজ। বিবিসি বলছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর নানা রকমের চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিবিসির যে ধরনের কথা হলো তাতে অনেক বিষয় উঠে এসেছে। আওয়ামী লীগ কি আদৌ পারবে ফিরে আসতে, ঘুরে দাঁড়াতে? সেই প্রশ্নগুলো সামনে চলে আসছে। বাড়িতে ঘুমাচ্ছেন আওয়ামী লীগ নেতারা আর পালিয়ে বেড়াচ্ছে ছাত্রলীগ। ফেসবুক লাইভে এসে ছাত্রলীগ নেতা এই কথা বলেছেন। কাশ্মীরে হামলার জেরে উত্তেজনায় টকবক করছে ভারত পাকিস্তান। এই উত্তেজনা রূপ নিতে যাচ্ছে সর্বাত্মক যুদ্ধে। বিশেষ করে ভারতের একটি সিদ্ধান্তে পারমাণবিক শক্তিধর দেশ দুটিতে বাজছে যুদ্ধের দামামা। পাকিস্তানের সাথে বৃহস্পতিবার রাতে সীমান্তে এক দফা গোলাগুলি হয়েছে ভারতীয় সেনাদের, ফলে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি হতে পারে। সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে উত্তেজনা ছড়ানো ভারত এখন উল্টো তীব্র চাপের মুখে পড়েছে। এক বিন্দু ছাড় না দিয়ে সীমান্তে সম্ভাব্য যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে শাহবাজ শরীফের বাহিনী। সেই লক্ষ্যে এরই মধ্যে লাইন অফ কন্ট্রোলের ঘাঁটিগুলোতে ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করেছে পাকিস্তান। কাশ্মীরে গোলাগুলি মোদির সাজানো নাটক নাকি ব্যর্থতা? রক্তে ভাসছে কাশ্মীর, কি জবাব দেবে মোদি? তদন্ত দরকার। মমতা ব্যানার্জি সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে, কি তদন্ত করে, সেটা আমরা দেখতে চাই। তাহলে এই 26 জনের নাম জিজ্ঞাসা করতে টাইম লাগেনি? ওই সময় পুলিশের পৌঁছালো না, ফোর্সের পৌঁছালো না? চক্রান্ত তারা থাকতেই পারে, সে চক্রান্ত কারা করেছে খুঁজে বার করতে হবে। গুড়িয়ে দেওয়া উচিত ওর মাথা, ওর মাথাটা গুড়িয়ে দেওয়া উচিত। ইসরায়েল বাপ কা বেটা। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। আলহামদুলিল্লাহ পাকিস্তান को किसी मदद की जरूरत नहीं है। इंशाअल्लाह पाकिस्तान हर तरफ से। আবারও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্তে গোলাগুলি হয়েছে। গোলাগুলি হচ্ছে স্মল আর্মস ফায়ার। যুদ্ধের ক্ষেত্রে, সেনাবাহিনীর ক্ষেত্রে হাতের রাইফেল, অ্যাসল্ট রাইফেলকে স্মল আর্মসই বলা হয়। এখানে আর্টিলারি দূরে থাকুক, এখন পর্যন্ত আমি অন্তত থেকে দেখেছি মর্টার শেল পরস্পরের দিকে ছুঁড়েছেন এমন তথ্য পাওয়া যায়নি। সুতরাং বর্ডারে যদ্দূর হয়েছে খুব টাফ কিছু হয়েছে তা না, কিন্তু এর মধ্যেই একটা আওয়াজ পাকিস্তানের দিক থেকে আছে। সেটা হলো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বিশ্বের বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছেন এবং সেখানে তিনি একটা অল আউট ওয়ার হয়ে যেতে পারে কাশ্মীরে, এই ধরনের একটা সতর্ক বার্তা দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে সেটা কেন বা সেটা সম্ভব কিনা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ফের বাংলাদেশ নিয়ে ভারতের গভীর চক্রান্ত। বস্তিতে আত্মগোপনে আওয়ামী লীগ নেতাকর্মীরা, ঢাকা দখলের পরিকল্পনা ফাঁস, আওয়ামী লীগকে ফেরানোর নকশা চূড়ান্ত, মুখোশ খুলে গেল মোদির। এদিকে সীমান্তে সেনা সমাবেশ, সর্বাত্মক যুদ্ধে নামছে পাকিস্তান। ভারতকে উচিত জবাব দেবে পাকিস্তান, এক চুলো ছাড় নয়। পাকিস্তানের যুদ্ধ বিমান সীমান্তের কাছে, ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ নিয়ে মোদির নতুন ষড়যন্ত্র ফাঁস, ঢাকা দখলের পরিকল্পনা, আওয়ামী লীগকে ফেরানোর নকশা চূড়ান্ত, ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে রাতভর গোলাগুলি এবং দুই দেশের যুদ্ধের হুঙ্কারে যে কোনো সময় যুদ্ধের দামামা বাজার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। নেতাকর্মীরা আছে দেশের মধ্যে, তারা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। ছাত্রলীগ, যুবলীগ ওরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগের মাধ্যমে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। ওরা আবার নামতে যাচ্ছে এখানে, এটা আমাদের সাথে আমরা আতঙ্কগ্রস্ত। হাসিনা পালিয়ে গেছেন 5ই আগস্ট। পালানোর প্রায় 1 বছরের মাথায় তাণ্ডব চালাতে চায় হাসিনার নেতাকর্মীরা। আওয়ামী লীগের এমন জঙ্গলি মানসিকতার বিষয়ে বেশ কিছু মিডিয়া ইতিমধ্যে সংবাদ প্রচার করেছে। মে-জুন মাস নাগাদ ঢাকা দখলে নিতে চায় দলটি। এরই প্রস্তুতি হিসেবে বিদেশে পালাতকদের মধ্য থেকে 1000 নেতাকর্মী ঢাকায় ঢুকবে। তারাই মূলত ঢাকা দখলের প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে। এছাড়া যারা পালাতে পারেননি বা দেশেই আটকা পড়েছেন তারা টার্গেট করেছেন রাজধানীর বস্তিগুলো।
এসব বস্তিতে নানা পেশার আড়ালে ছদ্মবেশে বসবাস করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছদ্মবেশে থাকা এসব নেতাকর্মীরা বস্তিতে বসবাস করেই ঢাকা দখলের টার্গেট করে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায়। সংশ্লিষ্টরা জানান, ইতিমধ্যে বস্তিতে আশ্রয় নেয়া নেতাকর্মীরা টার্গেট করে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি নৈরাজ্য সৃষ্টি করতে চায়। ইতিমধ্যে দলটি রাজধানী সহ সারা দেশে একাধিক স্থানে ঝটিকা মিছিল করেছে। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শক্তি জানান দিচ্ছে। যদিও এসব মিছিলে খুব বেশি লোকজন দেখা যায় না, শুধুমাত্র ভিডিও নেয়ার জন্যই যতটুকু সময় মিছিল করা দরকার ততটুকুই করা হচ্ছে। দলীয় সূত্রগুলো জানায়, ইতিমধ্যে বিদেশে পলাতক নেতাকর্মীরা হুন্ডির মাধ্যমে দেশে ছদ্মবেশে থাকা নেতাকর্মীদের অর্থ পাঠাচ্ছে। তবে অর্থ পাঠানোর বিষয়টি পুরাতন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছিনতাইকারী ২১ টেলিভিশনকে বলেন, যখন ছিনতাই বেড়ে গেল তখন তাদেরকে কিছু আওয়ামী লীগের নেতা টাকা দিয়ে চুরি ছিনতাই করতে বলেন। তারাও অভাবের তাড়নায় সেই টাকা নিয়ে চুরি ছিনতাই করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকা দখলের টার্গেটে সহায়তা করছে প্রতিবেশী ভারতের বিজেপি সরকার, গোয়েন্দা সংস্থা ও গদি মিডিয়া। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার বস্তিগুলোতে বিশেষ নজরদারি বাড়িয়েছে। অন্যদিকে ভারতের প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতন হলেও নীরব থাকছে ভারত সরকার। এর বাইরে ঢাকা সহ সারা দেশে নাশকতার পায়তারার সঙ্গে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে তারা ধারাবাহিকভাবে নাশকতা করে আসছে। গত সোমবার রাতে ধানমন্ডি ৩২ নম্বর নামে আওয়ামী লীগের একটি টেলিগ্রাম গ্রুপে একটি ভার্চুয়াল সভায় বিজেপির পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভরদাজ মুখার্জি দলটির নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা। গ্রুপটিতে আলোচনায় বিজেপির নেতা কোনো রাখঢাক না রেখেই প্রকাশ্যে তাদের সংগঠন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন। সভার স্ক্রিনশট দিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে যে বিজেপি এবং আরএসএস এর বাংলাদেশ শাখা হল আওয়ামী লীগ। এটা স্পষ্ট স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। ঢাকার করেল বস্তি, সাততলা বস্তি, গুলশানে মোশাররফ বাসার বস্তি, লালবাগ, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, ভাসানটেক, খিলক্ষেত বস্তি, খিলগাঁও, তালতলা সহ বেশ কিছু বস্তি ও আশেপাশের এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছদ্মবেশে অবস্থান করছে। আগে বস্তিতে কিছু ঘর ফাঁকা থাকলেও ৫ই আগস্টের পর ঘরগুলো এখন আর ফাঁকা থাকে না। বেশিরভাগ ঘরেই ব্যাচেলর, আবার কেউ কেউ পরিবার নিয়ে নতুন নতুন মানুষ বস্তিতে বাসা ভাড়া করছেন। নতুন এসব বাসিন্দাদের দেখতে কিছুতেই বস্তিবাসী মনে হয় না। সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে উত্তেজনা ছড়ানো ভারত এখন উল্টো তীব্র চাপের মুখে পড়েছে। এক বিন্দু ছাড় না দিয়ে সীমান্তে সম্ভাব্য যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে শাহবাজ শরীফের বাহিনী। সেই লক্ষ্যে এরই মধ্যে লাইন অফ কন্ট্রোলের ঘাঁটিগুলোতে ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করেছে পাকিস্তান। জড়ো করা হচ্ছে যুদ্ধবিমান। সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে ট্র্যাকিং ওয়েবসাইটগুলো থেকে, যেখানে দেখানো হয় পেহেলগাম হামলার পরই করাচির বিমান ঘাঁটিগুলোতে শুরু হয় চূড়ান্ত তোড়জোড়। একের পর এক যুদ্ধবিমান উড়িয়ে আনা হয় লাহোর ও রাওয়ালপিন্ডির কাছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, করাচির সাউথ এয়ার কমান্ড থেকেই বেশিরভাগ অপারেশন পরিচালনা করে পাকিস্তানের বিমান বাহিনী। উত্তরাঞ্চলে ভারতের সীমান্তের কাছে লাহোর ও রাওয়ালপিন্ডিতে 4টি বিমান ঘাঁটি রয়েছে পাকিস্তানের। গণমাধ্যমের খবর অনুযায়ী সীমান্তের কাছে জড়ো করা হচ্ছে PAF-198 ও লকহিড C-130E হারকিউলিসের মতো বহুমুখী কাজের জন্য ব্যবহৃত মার্কিন বিমানের বহর। এছাড়াও PAF-101 ও এমব্রায়েম ফ্যানম 100 এর মতো জেট বিমানও মোতায়েন করছে পাক বাহিনী। ভারত সীমান্তে আগে থেকেই মোতায়েন রাখা অ্যাটাক ড্রোনগুলো সক্রিয় হয়ে উঠেছে। তুরস্কের কাছ থেকে কেনা বাইরাক্তার TB2 ড্রোনও এখন ভারতের কাছে মোতায়েন করেছে পাকিস্তানি বাহিনী। বিশ্ব জুড়ে বেশ কিছু সংঘাতে জয়ের পেছনে তুরস্কের এই চমক জাগানো ড্রোন বহরের সাফল্য নিয়ে শঙ্কার কথা উঠে আসছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। বিমান বাহিনীকে প্রস্তুত রাখার পাশাপাশি লাইন অফ কন্ট্রোলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পাক বাহিনী। বাংকারগুলোতেও সেনা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আর পাকিস্তানের প্রস্তুতি দেখে বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে সম্মুখ সমরের জন্য পুরোপুরি প্রস্তুত ইসলামাবাদ। আর এসব পদক্ষেপ তারই ইঙ্গিত দিচ্ছে। ভারত অবশ্য অভিযোগ করছে, সম্ভাব্য যুদ্ধের জন্য সীমান্তে প্রশিক্ষিত সন্ত্রাসীদেরও জড়ো করছে পাকিস্তান। শুধু সরাসরি যুদ্ধই নয়, ভারতীয় বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের চেষ্টা ভণ্ডুল করতেও সজাগ পাকিস্তানি সেনারা।
পেহেলগামে হামলার পরই ভারত পাকিস্তান সম্পর্কের অচলাবস্থা স্মরণকালের সর্বনিম্ন তলানিতে পৌঁছায়। হামলার ঘটনায় পাকিস্তানকে ইঙ্গিত করে কঠোর জবাবের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সংখ্যা বাড়তে থাকে। তবে কোনো সাফাই নয়, বরং ভারতকে জবাব দিতে পাল্টা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার। ভারত যদি কোনো ধরনের সামরিক অপারেশন চালায়, সর্বোচ্চ শক্তি দিয়ে তা মোকাবিলার ঘোষণা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর পরপরই পাকিস্তানের বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন তিনি। 26টা পাকিস্তানের পতাকা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেশের মাটিতে পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথা থেকে? কে সাপ্লাই করেছে? খুঁজে বার করা দরকার, তদন্ত হওয়া দরকার। মমতা ব্যানার্জি সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে, কি তদন্ত করে, সেটা আমরা দেখতে চাই। কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে। ওখানে প্রায় 7 লক্ষ সেন্ট্রাল ফোর্স আছে। তারপরে এত বড় ঘটনা কিভাবে ঘটলো? এতক্ষণ ধরে হত্যাযজ্ঞ চালিয়েছে, কোনো ফোর্স আসলো না কেন? সেখানে নাকি শুনছে নাম জিজ্ঞাসা করে মেরেছে। তাহলে এত মানুষের 26 জনকে শহীদ করেছে, কোন করেছে? তাহলে এই 26 জনের নাম জিজ্ঞাসা করতে টাইম লাগেনি? বুঝবে পুলিশ হাতে পৌঁছালো না, ফোর্স হাতে পৌঁছালো না? চক্রান্ত তারা থাকতেই পারে, সে চক্রান্ত কারা করেছে খুঁজে বার করতে হবে। এটা একটা চক্রান্তটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে। ভারতীয় নাগরিককে ক্ষতি করেছে, আমরা ভারতীয় নাগরিক, আমার ভাইয়ের ক্ষতি হয়েছে, রাস্তায় নেমেছি। তাকে শহীদ করেছে, তাকেও খুন করেছে। এবার আপনি বলে রাখি, এই জঙ্গিদের বিরুদ্ধে কাউন্টার করতে গিয়ে আমার সেনা শহীদ হয়েছে, সেটাও আবার ধর্মীয় পরিচয় যারা নিয়ে রাজনীতি করছে। সন্টু আলী কোথাকার বাড়ি আর বাংলার ছেলে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আর ধর্ম থেকে প্রতিবাদ করি না। ওই অডিওটা সত্যতা যাচাই করার পরে ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর কি করে সেটাই দেখার বিষয়। কোথায় পেলো সেটাই জানতে হবে, তদন্ত হওয়া দরকার। কে সাপ্লাই করলো ওদেরকে, কার সাথে যুক্ত আছে? দেশের মাটিতে পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথা থেকে, কে সাপ্লাই করেছে, খুঁজে বার করা দরকার, তদন্ত হওয়া দরকার। মমতা ব্যানার্জি সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে, কি তদন্ত করে, সেটা আমরা দেখতে চাই। দেখুন, কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের গল্প সাজাচ্ছে। এই এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এটাকে সামনে রেখে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। আমরা শুনছি, শুনের উত্তর দেবো, কি বলেছে শুনে উত্তর দেবো। যে সমস্ত খুনি সন্ত্রাসবাদীরা এইভাবে নিরহ নিরস্ত্র আমাদের ভাই, আমাদের সহনাগরিকের উপরে হামলা চালিয়েছে, একটাও না ছাড় পায়। তারা কাশ্মীরের দুশ্মন, কাশ্মীরের জনগণের দুশ্মন, দেশের দুশ্মন, আপামার জাতির দুশ্মন। তারা একটাও না ছাড় পায়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, পুলওয়ামার সুবাদেও আমরা আওয়াজ তুলেছিলাম 6 বছর হয়ে যাওয়ার পরে। এখনো সেই গাদ্দারগুলোকে, সেই সন্ত্রাসীগুলো যারা আমাদের সেনাকে শহীদ করলো, তারা করলো, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেটাও জানতে পারলাম না। আমরা চাই এই দেশদ্রোহী কাজের সাথে যারা যুক্ত, এই দেশকে অস্থিরতার দিকে যারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে, চিহ্নিত করে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক, তাদের ফাঁসির ব্যবস্থা হোক। ওই যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, মানে যাবজ্জীবন এগুলো না করে ফাঁসির ব্যবস্থা হোক। ওই জেলে থাকলে আমাদের টাকার ডাল ভাত খাবে, ওটাও বন্ধ করে দেওয়া হোক। কাশ্মীরে গোলাগুলি মোদীর সাজানো নাটক নাকি ব্যর্থতা? রক্তে ভাসছে কাশ্মীর, কি জবাব দেবে মোদী? গোলকধাঁধায় আটকে গেছে মোদী, কোন দিকে উত্তর দেবে? উত্তর দিতে হবে দুইটার মধ্যে যে কোনো একটা। কিন্তু কি বলবে মোদী? কাশ্মীরের 26 জন মানুষের মৃত্যুর দায় যে কোনো একভাবে তাকে নিতেই হবে। হয়তো স্বীকার করবে এটা তার প্ল্যান ছিল, অথবা স্বীকার করতে হবে এটা তার ব্যর্থতা ছিল। বাঁচার দরজা বন্ধ গেল এবার মোদী। কাশ্মীর ভারতের সবচেয়ে পর্যটকপ্রিয় অঞ্চলগুলোর একটি। এটি ভারতের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা। মোদী সরকারের নেতৃত্বে গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের আত্মতুষ্টির নগ্ন উদাহরণ। প্রাণ গেছে 26 জনের, আহত আরো 20 জনেরও বেশি। নিহতদের মধ্যে 25 জন ভারতীয়, 1 জন নেপালের নাগরিক। 22 এপ্রিল 2025 বারিশালার উপত্যকা বিকেলের শেষ ভাগে টুরিস্ট স্পটে খোলা মাঠে ছড়িয়ে ছিটিয়েছিল পরিবার, বাচ্চারা খেলা করছিল। কেউ ঘোড়ায় চড়ে পাহাড়ি পথে ঘুরছিল, কেউ ক্যামেরা হাতে তাক করেছিল উপত্যকার দিকে। ঠিক তখনই শুরু হয় আতঙ্ক। প্রথম গুলির শব্দে মানুষ দাঁড়িয়ে যায়, দ্বিতীয়বারে দৌড়াতে শুরু করে। সেনাবাহিনীর পোশাকে 6 জন বন্দুকধারী অতর্কিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। তাদের লক্ষ্য ছিল অপ্রস্তুত সাধারণ মানুষ। ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে গুলি ছোড়া হয়। এই হামলার জন্য দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটি লস্কর ই তাইয়েবা ও হিজবুল মুজাহিদিনের শাখা হিসেবে পরিচিত, যারা বহু বছর ধরে কাশ্মীর উপত্যকায় সক্রিয়। এই হামলার আগে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কোনো ইনপুট ছিল না, কোনো অ্যালার্ট দেওয়া হয়নি পর্যটন কেন্দ্রের জন্য। সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর কোনো অগ্নির উপস্থিতি ছিল না এলাকাটিতে। হামলাকারীরা হামলার আগে 1 ঘন্টার বেশি সময় ধরে এলাকা ধরে দেখেছে, পালানোর পথ নিশ্চিত করেছে। এমনকি তারা যে জায়গাটিতে গুলি চালিয়েছে সেটি জঙ্গলে ঘেরা, পুলিশ বা সেনা মহড়া সেখানে সচরাচর হয় না। তবে ভারতীয় গণমাধ্যমের তথ্য বরাতে জানা যায়, হামলাকারীরা পর্যটকদের নাম ও ধর্ম যাচাই করছিল। পরিচয়পত্র চাওয়ার পর গুলি চালানো হয়েছে। একটা আওয়াজ পাকিস্তানের দিক থেকে আছে, সেটা হলো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বিশ্বের বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছেন এবং সেখানে তিনি একটা অল আউট ওয়ার হয়ে যেতে পারে কাশ্মীরে, এই ধরনের একটা সতর্ক বার্তা দিচ্ছেন।
প্রশ্ন হচ্ছে সেটা কেন বা সেটা সম্ভব কিনা। যুদ্ধ নিয়ে একটা কথা অবশ্য সবসময় বলা হয় যে যত ক্যালকুলেশনই আমরা করি না কেন, যুদ্ধ আসলে যে কোনো মুহূর্তের সিচুয়েশনে ঘটে যেতে পারে এবং সেটা ক্রমাগত এসকালেট করতে করতে একটা ফুল স্কেল ওয়ার হয়ে যেতে পারে। এটা একেবারে ইম্পসিবল তা না, সম্ভাবনা আছে থাকে। কিন্তু এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটো স্টেপ, একটা ভারতের দিক থেকে, একটা পাকিস্তানের দিক থেকে। এবং পাকিস্তান খুব টাফ রিটালিয়েট করেছে, কারণ ভারত প্রথম রিটালিয়েট করেছে। তাদের যুক্তি হচ্ছে এই যে ঘটনা ঘটেছে সেটা পাকিস্তান পেট্রোনাইজ শুধু না, 3 জনের স্কেচ তারা প্রকাশ করে বলেছেন, কিন্তু অন্তত 2 জন পাকিস্তান নাগরিক। যাই হোক, তারা অনেকগুলো পদক্ষেপ নেওয়ার মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিটি তারা স্থগিত করেছে। এটা নিয়ে যথেষ্ট আলাপ হচ্ছে যে এটা স্থগিত এই মুহূর্তে করার আসলে খুব বেশি বাস্তবিক সিগনিফিক্যান্স নেই, এটার একটা সিম্বলিক সিগনিফিক্যান্স আছে, বাট স্টিল ইটস ভেরি সিগনিফিক্যান্ট। বাস্তবিক সিগনিফিক্যান্স নেই কেন? এই কারণে বলা হচ্ছে যে ইন্ডাস ওয়াটার ট্রিটি অনুযায়ী যে নদীগুলোর পানি পাকিস্তানে যাবার কথা, সেগুলোর পানি ডাইভার্ট করার জন্য যে স্থাপনা, সেরকম ব্যারাজ, ড্যাম, এগুলো ভারতে তৈরি নেই। মানে ভারতের মিডিয়াতে আলোচনা শুনলাম, তারা সবাই বলছেন খুব ফাস্ট ট্র্যাক আলোচনা করে এটা 2 বছরের মধ্যে শেষ করে ফেলতে, সো দ্যাট তারা একটা স্টেপ নিতে পারে। কিন্তু পাকিস্তানের দিক থেকে যেটা হয়েছে, পাকিস্তান এই পদক্ষেপটাকে, এই যে ট্রিটিটাকে স্থগিত করেছে, স্থগিত করাটাকেই পাকিস্তান খুব শক্তভাবে প্রতিবাদ করেছে এবং যে শব্দটা ব্যবহার করেছে উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট, তারা এটাকে অ্যাক্ট অফ ওয়ার বলছে। এবং পাকিস্তান এটা জানিয়েছে 1960 সালের যে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতার যে চুক্তি, এটা কোনো পক্ষ একদিক থেকে বলে দিতে পারে না যে আমরা এটা থেকে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, এটা নিয়ে প্রচুর আলোচনা আছে, কিন্তু পাকিস্তানের জন্য যদি এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়, এটা ডিজাস্টার তৈরি করবে। পাকিস্তানের এগ্রিকালচারের অ্যারাউন্ড 80% ইরিগেশন এই নদীগুলো দিয়ে যে পানি আসে সেটার উপর ডিপেন্ডেন্ট। সুতরাং পাকিস্তান এটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে কনসিডার করে ফাইনালি ভারত যদি সেই পদক্ষেপগুলো নিয়ে ফেলে, তারা অলরেডি যেটা বলছে সেটা নেবে। এখানে একটু অফ টপিক হলেও জানিয়ে রাখি, ভারত কিন্তু এই ইন্ডাস ওয়াটার ট্রিটি থেকে বেরিয়ে আসার বাহানা খুঁজছিল দীর্ঘদিন থেকে। ভারত এখন মনে করছে যে সেই ধরনের পদক্ষেপ যদি না নিতে পারে, তার ইনক্রিজিং যে পানির ডিমান্ড সেটা সে ফুলফিল করতে পারবে না। ফলে এই আক্রমণকে এই চুক্তি থেকে বেরিয়ে আসার একটা বাহানা হিসাবেও ভারত যে জোরে সোরে ব্যবহার করবে ভবিষ্যতেও, সেটা আমরা আসলে বুঝতে পারছি। যাই হোক, পাকিস্তান থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এর মধ্যে খুব একই ধরনের, মানে তাদের মিলিটারি কর্মকর্তাকে সরিয়ে দেওয়া, তাদের এয়ার স্পেস বন্ধ করা, ভিসা বন্ধ করা। কিন্তু যেটা খুব সিগনিফিক্যান্টলি আলোচিত হচ্ছে সেটা হলো সিমলা চুক্তি পাকিস্তান স্থগিত করেছে। আমরা জানি 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার সময় শেষ পর্যায়ে তো ভারত পাকিস্তানের সরাসরি যুদ্ধ হয়েছিল এবং সিমলা চুক্তিতে অনেকগুলো কন্ডিশনস ছিল। ভারতে এই আলাপ আছে যে এটা মৃত চুক্তি, বাতিল করায় কিছু আসে যায় এটাই না, এবং তারা বলছে পাকিস্তান এটা বহু আগে থেকেই ভায়োলেট করেছে। কিন্তু ব্যাপারটা ঠিক এত সহজে না দেখে বরং এভাবে দেখা যেতে পারে, সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসা মানে অফিসিয়ালি পাকিস্তান বলছে এর মধ্যে অনেকগুলো কন্ডিশনস ছিল, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর, মানে যেটা অখণ্ড যে কাশ্মীর ছিল, সেটা যখন ভাগ হয়ে দুই অংশে পড়ে গেল, তাদের মাঝখানে যে লাইনটা আছে এটাকে 2 দেশের বর্ডার বলে স্বীকার করে না। মানে তারা মনে করে এটা ডিসপিউটেড, কারণ দুই পক্ষের অংশ বলে মনে করে। যেমন পাকিস্তানের মিডিয়াতে আপনি যদি দেখেন, তারা এই যে জম্মু কাশ্মীরকে IIOJ-কে এভাবে বলে, এটার মানে হচ্ছে ইলিগালি অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর। মানে পাকিস্তান দাবি করে ভারতের জম্মু কাশ্মীর তাদের, আবার যেটা আজাদ কাশ্মীর পাকিস্তানের অংশ সেটাকে ভারত তার অংশ মনে করে, সেই পুরনো ডিবেট। যাই হোক, ওই লাইন অফ কন্ট্রোল এটাকে যে জায়গায় ছিল তারা পরস্পর মেনে নিচ্ছে না, কিন্তু সিমলা চুক্তির মধ্যে ছিল এটা তারা মেনে চলবে। ফলে পাকিস্তান অফিসিয়ালি এখন বলছে এটা তারা মেনে চলবে না, মেনে চলতে আর বাধ্য নয়, এই ধরনের আলাপ করছে। এটা একটা দিক। এর মধ্যে ভারত এই ঘটনায় তার সকল মিত্র কারা হতে পারে সেটা একটা টেস্ট ছিল, এবং সেই অর্থে ভারত খুব ভালো করতে পারেনি। যেভাবে বলবো যে ভারতের কাশ্মীরে যখন এই ঘটনা ঘটে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত সফর করছিলেন, এবং সেই সফরের সময় তিনি যৌক্তিকভাবেই এটা কন্ডেম করেছেন। এটা প্রত্যেকে কন্ডেম করে, আমরা করি, যেই করুক যেভাবেই করুক, এই মর্মান্তিক ঘটনা যেগুলো এই ধরনের ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটায়, এগুলোকে কোনোভাবেই সমর্থন করা যেতে পারে না। এটা যেই ঘটাক না কেন, যেই স্বার্থেই ঘটাক না কেন, এটা নিয়ে কোনো রকম কোনো পজিটিভ কিছু বলার কোনো স্কোপ কারো নাই। সো জেডি ভ্যান্স সমালোচনা করেছেন, কিন্তু আমেরিকান ফরেন মিনিস্ট্রি, যেটা স্টেট ডিপার্টমেন্টের যে ব্রিফিং, সেখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে। ওখানে তারা একইভাবেই এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে, কন্ডেম করেছে, ভারতের পাশে থাকার কথা বলেছে, কিন্তু কোনো দেশের পক্ষে তাদের অবস্থান নয়, এটা ক্লিয়ার করে দিয়েছেন। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি দেখলাম যে ভারতীয় মিডিয়ায়, মানে এটা খুবই এক্সপেক্টেডলি ভারতের মিডিয়া এটা আসেনি, পাকিস্তান মিডিয়া এটাকে বেশ হাইলাইট করেছে, আমি দেখলাম। আর এটা এক অর্থে ভারতের অনেকে যেটা এক্সপেক্ট করতেন সেটা হচ্ছে ভারতের সাথে আমেরিকার এখন যে সম্পর্ক, তাদের খুবই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, তাদের
কোয়াডের মতো প্রতিষ্ঠান, মানে সামরিক জোটের অংশ ভারত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমেরিকা যেটা আছে তার গুরুত্বপূর্ণ পার্ট, এবং জনাব ট্রাম্পের বন্ধু, মোদিও খুব দেখানোর চেষ্টা করেন বন্ধু, কিন্তু দেখা গেল আমেরিকা এখন পর্যন্ত অন্তত ইঙ্গিতেও পাকিস্তানকে কন্ডেম করে কোনো কথা বলেনি। তারা এক্সট্রিমিজমের বিরুদ্ধে কথা বলছে, তারা এই ধরনের হামলার বিরুদ্ধে কথা বলছে, যেটা প্রত্যেকটা সেন্সিবল মানুষ বলবে করবে। সুতরাং ভারত যে অনেক মিত্র পাচ্ছে তা না, কিন্তু পাকিস্তানের কৌশলটাকে সেই প্রশ্নটা করছিলাম শুরুতেই, এটাই আমার মূল আলোচনার বিষয়। পাকিস্তান একটা অল আউট যুদ্ধ লেগে যেতে পারে, এই ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে বলে বলছে। আমি মনে করি পাকিস্তানের দিক থেকে এটা সঠিক আছে, কারণ পাকিস্তান যেহেতু কনভেনশনাল ওয়েপনে দুর্বল আছে, এখানে আরও বেশ কিছু যদি কিন্তু আছে অত বিস্তারিত হয়তো আলোচনার সুযোগ এখানে নেই বা আজকে করছি না, এটুকু জানিয়ে রাখি। আমি গতদিনও বলেছি যে কনভেনশনাল ওয়েপনে যদি একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হয় তাহলে ভারত ভালো করার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে তার কনভেনশনাল ওয়েপন যদি আমরা দুই দেশের পাশাপাশি হিসাব করি, এখন বাংলাদেশেও দেখি যে দুই দেশের কার সামরিক শক্তি কেমন আছে না আছে এগুলো নিয়ে আলাপ হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, ভারতকে মানে চায়নার সাথে একটা ফ্রন্ট আছে এই যুদ্ধের মধ্যে, সেই জায়গাটাতেও তাকে প্রচুর মিলিটারি ডিপ্লয় করতে হবে, তার 7 সিস্টার্সের সিকিউরিটির জন্য রাখতে হবে। সো সব সরিয়ে রেখে পাকিস্তান ফ্রন্টে ফুল ফ্লেজেড একটা যুদ্ধের জন্য তার মিলিটারি মানে সব পাওয়ার একত্রে, সেটা মিলিটারি পাওয়ার হোক, এয়ার পাওয়ার হোক, সব কিছু একত্র করলে পাকিস্তানের প্রায় সমপর্যায়েরই হয়ে যাবে দেখা যাবে। এবং সমপর্যায়ে হলেই যে খুব ভালো কিছু হবে নট নেসেসারিলি, কাছাকাছি হলেও কেউ যুদ্ধ কীভাবে করছে, কী ধরনের মোটিভেশন নিয়ে করছে, সেসব প্রশ্ন তো আসলে আছেই, সত্যিকার অর্থেই আছে, এবং যুদ্ধটা কেমন দাঁড়াবে। কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে আসলে শেষ পর্যন্ত এই যুদ্ধটা বা এরকম কোনো একটা খুব সিরিয়াস কোনো কিছু হওয়ার সম্ভাবনা, কিন্তু পাকিস্তানের জায়গা থেকে এটা খুবই স্বাভাবিক বা খুবই সঠিক, সেটা হচ্ছে সে এরকম ধরনের অল আউট একটা হুমকি দেওয়া যাওয়া, কারণ ভারত যেহেতু রিটালিয়েট করার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে। যদিও পাকিস্তান নিজে ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধটাকে একটা ওয়ার বলছে, টেকনিক্যালি পাকিস্তানকে এখন যুদ্ধে আগে থেকে যেতে হবে এই ধরনের একটা ঘটনার কথা, কিন্তু আদতে ভারতে যেহেতু এই চাপটা আছে, ভারত যাতে অনেক বেশি টাফ কিছু পাকিস্তানের উপরে না করে। একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা দেশের তার নিজস্ব ডোমেস্টিক লোকজন আছে, যাদের সমর্থনের প্রয়োজন আছে, যাদেরকে অ্যাড্রেস করার দরকার আছে, তাদের চাপ আছে। আমরা দেখেছি পাকিস্তানেও যথেষ্ট প্রতিবাদ হচ্ছে ভারতের বিরুদ্ধে, এবং পাকিস্তানেও চাপ তৈরি হচ্ছে ভারতের বিরুদ্ধে শক্তভাবে কঠোরভাবে দাঁড়ানোর জন্য। ফলে ভারত যদি অনেক বেশি কিছু করে ফেলে, পাকিস্তানকেও আসলে অনেক বেশি কিছু করতে হবে, কারণ পাকিস্তান এই পারসেপশন তার নাগরিকদেরকে দিয়েছে যে ভারতের সাথে শেয়ানে যুদ্ধ করার মতো অবস্থা তাদের আছে। এদিকে কাশ্মীরের বদলা নিতে 2600 মুসলিম হত্যার হুমকির ভিডিও প্রকাশ। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে 26 জন হত্যাকাণ্ডের জেরে গোটা দেশ জুড়ে আবারও উগ্র সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে 23 এপ্রিল মধ্যরাতে উত্তরপ্রদেশের আগ্রা শহরের গুলফাম নামের এক মুসলিম যুবককে প্রকাশ্য গুলি করে হত্যা করেছেন 3 জন হামলাকারী। দ্য প্রিন্ট সংবাদ মাধ্যম জানায়, গুলফাম ছিলেন একটি বিরিয়ানি দোকানের মালিক। ঘটনার সময় তিনি দোকান বন্ধ করে পরিষ্কারের কাজ করছিলেন। সঙ্গে ছিলেন তার চাচাতো ভাই সাইফ আলী। হঠাৎ মোটরসাইকেলে করে 3 জন অস্ত্রধারী এসে কোনো কথা না বলেই গুলফামের বুকে গুলি চালায়। ঘটনার ঠিক একদিন পর হামলাকারীদের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জানায়, তারা জম্মু কাশ্মীরে ঘটনার প্রতিশোধ নিতে 2600 মুসলিমকে হত্যা করার পরিকল্পনা করেছে। ওই ব্যক্তি নিজেকে ক্ষত্রিয় গোরক্ষক দল এর সদস্য বলে পরিচয় দেয়। পুলিশ ভিডিও বিশ্লেষণ করে একজনকে গ্রেপ্তার করেছে, তাকে ভিডিওতে দেখা গেছে বলে নিশ্চিত করেছে তারা। তবে বাকিদের ধরতে এখনো তল্লাশি চলছে। পুলিশ বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তি রাজনৈতিক সুবিধা পেতেই উগ্র গোষ্ঠীর নাম ব্যবহার করছে। গুলফামের মা জুবাইদা কাঁদতে কাঁদতে জানান, বদলা নিতে হলে ছেলেটাকে মারধর করত, হাত পা ভেঙে দিত, অন্তত প্রাণে তো বেঁচে থাকতো। মায়ের কথা মনে করে কয়েকদিন আগেই ছেলেটি গরমে কষ্ট হচ্ছিল বলে ঘরে কুলার কিনে এনেছিলেন। সূত্র দ্য প্রিন্ট।